টাইম ট্রাভেল এই শব্দটার সাথে আজ আমরা সকলেই পরিচিত। এতে বলা হয় যে এই প্রক্রিয়ার সাহায্যে মানুষ তার বর্তমান থেকে অতীত বা আগামী ভবিষ্যৎ দুটোতেই অনায়াসে যাওয়া আসা করতে পারবে। যদিও এখনো পর্যন্ত বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে বাস্তবায়িত করতে সক্ষম হননি, কিন্তু কল্পনার চিত্রায়নে তো অকল্পনীয় ঘটনাও বাস্তবতার ছাপ সদৃশ ভেবে একটি রোমাঞ্চকর পটভূমি রচনা করাই যায়। আমাদের আজকের গল্পটিও এমনই একটি বিষয়ের পটভূমিকায় অঙ্কিত। ঋতুশ্রীনাথ গল্প সমাহারে আজ আপনারা শুনবেন সুস্মিতা সাহার লেখা গল্প মন্ত্র। গল্প পাঠে সৌম্যজিৎ, সোমরাজ, শ্রীপর্ণা, ঋতুশ্রী এবং আমি তন্নি। পোস্টার ডিজাইনে শুভপ্রিয়। আবহ পরিবেশনায় সায়নী। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন মন্ত্র। সেই কোন আমলের ঠাকুরদার ঘড়িটা যেন জানান দিচ্ছে। রাত ঠিক 2টো বাজল। নিশুতি নির্জন রাত। গোটা পৃথিবী যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এমন সময় হঠাৎ ঘড়ির ঢং ঢং শব্দে জেগে উঠল নিউ আলিপুরের ই ব্লকের 417 নম্বর বাড়ি। জেগে উঠল উল্টো দিকের বাড়ির 25 বছরের যুবক শুভম। ঘড়ির ওই ঢং ঢং আওয়াজটাকে উপেক্ষা করার মতো ক্ষমতা তার নেই। পাড়ায় আশেপাশের প্রতিবেশীরা অবশ্য গত 2 বছরে ওই বাড়ির রাত জাগানিয়া কাণ্ড কারখানায় অভ্যস্ত হয়ে গিয়েছে। সারাটা দিন বাড়িটা পোড়ো বাড়ির মতো যেন নিঝুম হয়ে দাঁড়িয়ে থাকে। রাত দুপুরে কোন মায়াজালের রহস্য কে জানে। ইট কাঠ পাথরে যেন প্রাণ সঞ্চার হয়। ঘুম থেকে জেগে ওঠে 417 নম্বর বাড়ি এবং সেই বাড়ির চিরকালের মতো হারিয়ে যাওয়া সদস্যরা। ঠিক যেন ম্যাজিকের মতো, ভোজবাজির মতো অতীতটা ফিরে আসে, কথা বলে, ইতিহাসের পুনর্নির্মাণ হয়। সময়ের নিয়মে প্রতিবেশীদের প্রাথমিক অস্বস্তি, ভীতি, অবাক হওয়া সবই বর্তমানে গা সওয়া আর স্তিমিত। ভুতুড়ে বাড়িটার ইতিহাস বা রহস্য নিয়েও আজকাল আর কেউ কথা বলে না। শুধু একেবারে উল্টো দিকের বাড়ির শুভম প্রতি রাতেই ঘুম থেকে উঠে একবার ব্যালকনিতে এসে দাঁড়ায়। বারান্দায় দাঁড়িয়ে ও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেবেলার বন্ধু রাজর্ষিদের বাড়িটার দিকে। গত 2 বছর ধরে অনেক রহস্যের উত্তর খোঁজেও। প্রতি রাতেই অতীত আর বর্তমানের ছবিগুলো মিলিয়ে দেখতে থাকে শুভম। ওর মাথাটা গুলিয়ে যায়। কিছুতেই বুঝতে পারে না পুরো ঘটনাটাকে ও কিভাবে ব্যাখ্যা করবে। এটা কি ভৌতিক নাকি দৈবিক? খাওয়া দাওয়া সেরে রাত 10টা সাড়ে 10টার মধ্যেই ঘুমোতে চলে যায় শুভম। রাত 2টোয় ঠাকুরদার ওই ঘড়ির ঢং ঢং শব্দটা ওকে নিশির ডাকের মতো হাতছানি দিয়ে ডাকে। তখন ওকে উঠে পড়তেই হবে। রহস্যের সমাধান কোনোদিন হবে কিনা কে জানে। তবুও ও বন্ধুর বাড়ির দিকে তাকিয়ে পুরো রাত কাটিয়ে দেয়। প্রতি রাতেই ওর গায়ে শিহরণ জেগে ওঠে, গা ছমছম করে ওঠে। আজও গভীর রাতে একটা
সিগারেট ধরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো শুভম। নিশুতি রাত, রাস্তার ওপারে বন্ধুর বাড়ি থেকে কানে ভেসে এলো রাজর্ষির দাদু দৈপায়নবাবুর গমগমে কণ্ঠস্বর। শৌখিন আরাম কেদারায় বসে খবরের কাগজ পড়তে পড়তে তিনি কাকিমা অর্থাৎ রাজর্ষির মাকে উদ্দেশ্য করে বললেন, বৌমা, আমাকে এক কাপ চা করে দিয়ে যেও তো। আসছি বাবা। কাকিমার উত্তরের প্রায় সঙ্গে সঙ্গেই তাকেও দেখা গেল। ট্রের ওপরে চায়ের কাপ সাজিয়ে এনে তিনি প্রথমে শ্বশুরমশাইকে এবং তারপরে কাকু অর্থাৎ রাজর্ষির বাবাকে চায়ের কাপটা এগিয়ে দিলেন। রাজর্ষিদের ড্রয়িং রুমের এক কোণে একটা ভারী সুন্দর কম্পিউটার টেবিল। কাকু ওখানে বসেই ডেস্কটপে কিছু কাজ করছেন। এমন সময় ঠাকুরঘর থেকে বেরিয়ে এলেন রাজর্ষির ঠাকুমা। তাঁর হাতে জপের মালা। কাকিমার উদ্দেশ্যে তিনি বললেন, আলুর দমটা হয়ে গিয়েছে তো, তুমি লুচি ভাজতে শুরু করে দাও। আর বেশি দেরি করা ঠিক হবে না। জল খাবারের পর্ব মিটিয়ে আমাদের 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে পড়তে হবে কিন্তু। কাকিমা অভয় দিয়ে বললেন, সব রেডি হয়ে গেছে মা, আপনি একদম চিন্তা করবেন না। 7 বছর আগেও দৃশ্যটা যেন ঠিক এই রকমই ছিল। সেদিন শুভম বেলা 9টার মধ্যেই পৌঁছে গিয়েছিল রাজর্ষিদের বাড়িতে। ওরা দুজনেই তখন আর্ট কলেজের ছাত্র। রাজর্ষির প্রিয় বিষয় ছিল স্কাল্পচার। সে বলতো, জানিস, আমি একদিন বিরাট শিল্পী হব। এমন মূর্তি করব, সে মূর্তি হবে একেবারে জীবন্ত। প্রাণ প্রতিষ্ঠা করব আমি মূর্তিতে, মূর্তি যেন কথা বলবে। আর শুভমের আকর্ষণ পোর্ট্রেট আঁকায়। দিনটা ছিল রবিবার, ছুটির দিন। রাজর্ষিদের বাড়ির সকলে মানে দাদু ঠাকুমা বাবা মা যাবেন আসানসোলে বেড়াতে এক পারিবারিক অনুষ্ঠানে। দুই বন্ধু সেজন্য আগের রাতেই প্ল্যান করে নিয়েছিল সারাদিন তারা একসঙ্গে কাটাবে। কথা মতো শুভমও পৌঁছে গিয়েছিল সকাল সকাল রাজর্ষির বাড়িতে। কাকিমার হাতের লুচি আর আলুর দমের টেস্টই আলাদা, টেস্ট তো করতেই হবে। রাজর্ষির বিছানায় শুয়ে দুই বন্ধু তখন ভবিষ্যতের স্বপ্নে বিভোর। কত পরিকল্পনা ওদের। একদিন ওরা একসঙ্গে শিল্প প্রদর্শনীর ব্যবস্থা করবে, একসঙ্গে প্যারিস যাবে। শিল্পী হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ওদের নাম। ডাইনিং টেবিলে ওদের সারা দিনের খাবার দাবার গুছিয়ে রেখে গেছে কাকু কাকিমা। দাদু ঠাকুমা আসানসোলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন বেলা 10:30টার মধ্যেই। ওরা যাচ্ছেন নিজেদের মারুতি অল্টো গাড়ি চেপে। শুধু দূরপাল্লার ড্রাইভিংয়ের ধকল কাকুর সহ্য হবে না বলে একজন ড্রাইভারেরও ব্যবস্থা করা হয়েছে। আজকাল কলকাতা শহরেও এগুলো আর কোনো সমস্যাই নয়। খবরটা এসেছিল ঠিক দুপুর 2টো নাগাদ। শুভম আর রাজর্ষি তখন বিছানাতে শুয়ে আড্ডা দিচ্ছে। সকালের লুচি আলুর দম তখনও তাদের হজম হয়নি। কাজেই দুপুরের খাবার সেই টেবিলেই ঢাকা দেওয়া পড়ে আছে। সেলফোনটা রাজর্ষির হাত থেকে হঠাৎ মাটিতে পড়ে গিয়েছিল। ওর সারা শরীরটা হঠাৎ থর থর করে কাঁপতে শুরু করেছিল। ও নিজও বোধহয় মাথা ঘুরে মাটিতে। সব কথা স্পষ্ট করে এখন আর মনে নেই শুভমের। দুপুরবেলার ওই অভিশপ্ত ফোন কলটা রাজর্ষির জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল।
ওই মুহূর্ত থেকে ওর পৃথিবীটাই একেবারে যেন পাল্টে গেল। ড্রাইভার দক্ষ ছিল না, গাড়ির কন্ডিশন কেমন ছিল, প্রকৃত দোষী কে? ড্রাইভাররা সঠিক নিয়ম মেনে গাড়ি চালাচ্ছিল তো? সব প্রশ্নই তখন নিরর্থক। খবর শুধু এটাই ছিল যে জিটি রোডের ওপরে পানাগড়ের কাছাকাছি এক জায়গায় উল্টো দিক থেকে ছুটে আসা একটা অয়েল ট্যাঙ্কার রাজর্ষিদের মারুতি গাড়িটাকে পিষে দিয়ে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। তার ভেতরে থাকা সমস্ত আরোহী সমেত। দুঃসংবাদ ছড়িয়ে পড়তে দেরি হয় না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, পরিচিত অপরিচিত সকলে স্তম্ভিত। এরকম একটা দুর্ঘটনা, দুঃসংবাদ সকলকে যেন স্তব্ধ করে দিয়েছিল। আর রাজর্ষি, জীবন মৃত্যুর এই ভয়ঙ্কর আকস্মিকতায় সত্যিকারের বাকরুদ্ধ হয়ে গেল ছেলেটা। ও একেবারে একেবারে স্থবির। একটাও কথা বলেনি সে, একটাও না। একবারের জন্য ভেঙে পড়েনি, চোখ দিয়ে জলও গড়ায়নি। টানা 1 মাস রাজর্ষিকে এক মুহূর্তের জন্য একা থাকতে দেয়নি শুভম। ছায়ার মতো আগলে রেখেছিল প্রাণের বন্ধুকে। পুলিশি ঝঞ্ঝাট, আইনি জটিলতা, পরলৌকিক ক্রিয়াকর্ম আত্মীয় বন্ধুরা সকলে মিলেই সামনে দিয়েছিল। সব কিছু মিটে যাওয়ার পরে একদিন সকালে রাজর্ষি শুধু একটাই কথা বলেছিল শুভমকে, তুই এবার নিজে বাড়ি চলে যা শুভ, আমাকে একটু একা থাকতে দে, আমার একটু একা থাকা খুব প্রয়োজন। বন্ধুকে কিছুতেই একা ছাড়তে মন চায়নি শুভমের। রাজের জন্য ভীষণ কষ্ট হচ্ছিল যে ওর। এই অবস্থায় বন্ধুকে কি একা থাকতে দেওয়া যায় কখনো? তীব্র আপত্তি জানিয়েছিল সে। কিন্তু কিন্তু কি যেন একটা ছিল রাজর্ষির দৃষ্টিতে, ওর কণ্ঠস্বরে। শুভমের হাত দুটো ধরে কিরকম কিরকম অদ্ভুতভাবে তীব্র আকুতি মেশানো কণ্ঠে রাজর্ষি বলেছিল, আমাকে এবার একা থাকতেই হবে রে, আমার যে অনেক কাজ। চমকে উঠেছিল শুভম। এসব কি কথা বলছে রাজর্ষি? ও প্রকৃতিস্থ আছে তো? ওর মাথা ঠিক আছে তো? তবে কি এত বড় শোকে ও? শক্ত করে ছেলেবেলার বন্ধুকে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিল শুভম। ও থাকবে বন্ধুর সঙ্গে, বন্ধুর পাশে সারা জীবন। না, রাজর্ষি কারুর কথা শোনেনি। সকলের থেকে একেবারে দূরে সরে গিয়ে নিজেকে সম্পূর্ণ গৃহবন্দী করে ফেলেছিল সে। কারুর সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রাখেনি রাজর্ষি। তারপরের কয়েক বছর এসবই বছর 7 আগেকার কথা। সময়ের সঙ্গে সঙ্গে শোক, দুঃসংবাদ সব কিছুরই তীব্রতাটা কমে যায়। জীবন আবার তার স্বাভাবিক ছন্দ খুঁজে নেয়। শুভমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আর্ট কলেজ থেকে পাশ করে বেরিয়ে শুভম এখন একটা বিজ্ঞাপনের অফিসে কাজ করে। উল্টো দিকের বাড়ির ভেতরে রাজর্ষি আছে, প্রাণে বেঁচে আছে, সেটুকুই আর সকলের মতো শুভমও জানে। সেদিনের পরে আর কখনো রাজর্ষির সঙ্গে ওর দেখা হয়নি। রাজর্ষি আর কলেজেও ফিরে যায়নি। মাঝে মধ্যেই বন্ধুর কথা বড্ড মনে পড়ে শুভমের, মন খারাপ হয় ওর। রাজর্ষিদের পরিবারের অর্থনৈতিক অবস্থা শুরু থেকেই সচ্ছল ছিল, কাজেই ওকে কোনো রকম অভাব অনটনের সম্মুখীন হতে হবে না, সেটা নিশ্চিত। কিন্তু
কেমনভাবে বেঁচে আছে ছেলেটা? সারাদিন কি করে, কি খায়? মাঝে মধ্যেই বাইরের দোকান থেকে খাবারের হোম ডেলিভারি হয়। সেটা পাড়ার লোকজন অনেকেই দেখেছেন, কিন্তু ওই পর্যন্তই। তার বেশি আর কিছু বোঝাই যায় না। মনুষ্য জীবনের এক অদ্ভুত নিয়ম। যতক্ষণ কোনো ঘটনা ঘটে চলেছে ততক্ষণই সেটা নিয়ে নড়াচড়া আলোচনা চলে। তারপরে স্মৃতির নিয়মে সেই ঘটনার ওপরে সময়ের ধুলো জমতে জমতে একেবারে আর দেখাই যায় না তাকে। মানুষ যেসব কথা আর বেশি দিন মনে রাখে না, মনে রাখতে চায় না। রাজর্ষিদের পরিবারের ভয়াবহ দুর্ঘটনার কথাও পাড়ার লোকজন স্বাভাবিকভাবেই আর সেরকম আলোচনা করে না, প্রায় ভুলতেই বসেছে। শুধু 417 নম্বর বাড়িটাই ক্রমশ ক্রমশ এক ভূতুড়ে বাড়ির চেহারা নিয়ে নিঃশব্দে পাড়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তারপর এলো আশ্চর্য সেই রাত। সে এক অভূতপূর্ব ঘটনা, এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইল শুভম। সময়টা ছিল সেপ্টেম্বর মাসের শেষের দিক। সেই রাত ছিল ঘোর অমাবস্যার রাত। রাত পোহালেই মহালয়া। 3-4 দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। এবছরের দুর্গাপুজো বোধহয় জলেই ভাসবে। বৃষ্টির শব্দের জন্যই কিনা কে জানে সে রাতে শুভমের কিছুতেই ঘুম আসছিল না। টুকরো টুকরো চিন্তার মেঘ ওর মনের মধ্যে যেন গুটুলি পাকাচ্ছিল। হঠাৎ হঠাৎ কোথা থেকে ভেসে এলো সেই ঢং ঢং ঘন্টা বাজার শব্দ। রাত 2টো বাজল। শব্দটা যেন নতুন, কিংবা কোনো এক সময় আগে শুনেছি কি। স্মৃতি বিস্মৃতির খেলা তখন শুভমের মনে। শুভমের কিরকম একটা অস্বস্তি হলো। টানা 3 দিনের বৃষ্টি সত্ত্বেও কলকাতা শহরের গুমোটটা যেন যেন কিছুতেই কাটছে না। বাইরে গিয়ে দাঁড়ালে একটু ভালো লাগবে ভেবে শুভম ব্যালকনির দিকে এগিয়ে গেল। বারান্দায় পা রাখতেই শুভম স্তম্ভিত। চোখের সামনে এ কি দেখছে? এ কি দৃশ্য? এ কি বাস্তব না অন্য কিছু? ভালো করে চোখ কচলে আবারও তাকালো শুভম। উল্টো দিকের রাজর্ষিদের বাড়ির বারান্দা সংলগ্ন বড় দরজাগুলো আজ এত বছর পরে হাট করে খোলা। আলো ঝলমল করছে চারিদিকে। খোলা দরজা দিয়ে রাজর্ষিদের বিশাল ড্রয়িং রুমটা পরিষ্কার দেখা যায়। শুভম দেখতে পেল ঘরের ভেতরে শৌখিন আরামকেদারায় বসে খবরের কাগজ পড়ছেন রাজর্ষির দাদু ভাই। ঘরের ঠিক মাঝখানে হাসি মুখে দাঁড়িয়ে কাকিমা, তার হাতে চায়ের ট্রেতে 2টি চায়ের কাপ। ঘরের কোণের কম্পিউটার টেবিলে বসে আছেন কাকাবাবু, আর তার সামনে খোলা ডেস্কটপ। ঠাকুর ঘরের দিকের দরজাটার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন ঠাকুমা, জপের মালা হাতে নিয়ে। সকলেই যেন স্থির, নিশ্চল, প্রতিমার মতো দাঁড়িয়ে রয়েছে। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারল না শুভম। ও কি জেগে কোনো স্বপ্ন দেখছে? ওর সারা শরীরে তখন তীব্র কাঁপুনি। ধীরে ধীরে একটু ধাতস্থ হয়ে শুভমের মনে পড়ে রাজর্ষির কি অদম্য নেশা ছিল মূর্তি বানানোর। পৃথিবী বিখ্যাত ভাস্কর হওয়ার স্বপ্ন দেখত সে। তবে কি এত বছর ধরে নিজেকে গৃহবন্দী করে ছেলেটা তিল তিল করে ওর প্রিয়জনদের মূর্তি বানিয়েছে? সেই জন্যই কি নিজেকে এমনভাবে সকলের থেকে দূরে সরে নিয়েছিল রাজ? শুভমের আরও মনে পড়ে যায়
শেষ দেখা হওয়ার দিন রাজর্ষি বলেছিল, আমার দেবতারা আমাকে ছেড়ে আমার জীবন থেকে অনেক দূরে চলে গিয়েছেন। আমার যে তাদের ফিরিয়ে আনতেই হবে। দু চোখ জলে ভরে যায় শুভমের। বন্ধুর ওপরে জমে থাকা অভিমানের বরফ অশ্রু হয়ে ঝরে পড়ে। তারপরে সহসা এ কি ঘটে চলেছে 417 নম্বর বাড়িতে? শুভম যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না। গা ছমছম করছে ওর, কাঁপছে সারা শরীর, ভয় করছে। হ্যাঁ, ওর ভয় করছে, ভীষণ ভীষণ ভয়। শুভম স্পষ্ট দেখতে পেল এবং শুনতেও পেল আরাম কেদারায় বসা দাদু ভাই যেন নড়ে চড়ে উঠলেন। গমগমে কণ্ঠে কাকিমাকে ডাক দিয়ে বললেন, বৌমা, আমাকে এক কাপ চা দিয়ে যেও তো। কাকু হেলে দুলে ডেস্কটপে কাজ করছেন। চায়ের ট্রে হাতে এগিয়ে এলেন কাকিমা। প্রথমে দাদুকে, তারপরে কাকুকে চা দিলেন। সেই 7 বছর আগের মতো। ঠাকুরঘর থেকে জপের মালা হাতে নিয়ে হেঁটে হেঁটে এগিয়ে আসছেন ঠাকুমা। সত্যিই কি তিনি হেঁটে আসছেন? কাকিমাকে বলছেন, না, শুভম সত্যি আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ভয়ে ওর সারা শরীরে লোম খাড়া হয়ে যাচ্ছে। থরথর করে কাঁপছে শুভম। মাথা ঘুরছে ওর। চোখের সামনে এ কি দেখছে ও? এ যেন 7 বছর আগের সেই অভিশপ্ত দিনটির সকালবেলার শেষ দৃশ্য। রাজর্ষিদের গোটা পরিবারের আনন্দে খুশিতে বেঁচে থাকার সেই শেষ দৃশ্য। জ্ঞান হারানোর ঠিক পূর্ব মুহূর্তে শুভমের মন কেঁদে উঠল ছেলেবেলার বন্ধু রাজর্ষির জন্য। রাজর্ষি তবে কোথায়? কি করছে ও ওই বাড়িতে? কি হয়েছে রাজের? ও ঠিক আছে তো? ঠিক সেই সময় শুভমের কানে ভেসে এলো রাজর্ষির উদ্দাত্ত কণ্ঠস্বর। শুরু হয়ে গিয়েছে মহালয়ার মহেন্দ্রক্ষণ। কি দৃপ্ত স্বরে রাজর্ষি মন্ত্র উচ্চারণ করছে। ও যেন কাঁদছে, ও যেন ডাকছে কাকে, চিৎকার করে ডাকছে, প্রাণপণ হয়ে ডাকছে। সমস্ত চরাচর জুড়ে ধ্বনিত হচ্ছে রাজর্ষির মন্ত্র, যে মন্ত্রের শক্তিতে মৃন্ময়ীর প্রাণ প্রতিষ্ঠা হয়। প্রাণ প্রতিষ্ঠা হয়ে মৃন্ময়ী থেকে মা চিন্ময়ী হয়ে ওঠেন। রাজর্ষির আজ মন্ত্র বলে তার নিজের জীবনের দেবতাদের মূর্তিতে প্রাণ সঞ্চার করেছে, সে প্রাণ প্রতিষ্ঠা করেছে। ও তাদের ফিরিয়ে আনছে। কথা রেখেছে আজ রাজর্ষি। মাটিতে হঠাৎ লুটিয়ে পড়ল শুভম। তারপরেও কেটে গিয়েছে আরও প্রায় 2 বছর। সময় তার নিজস্ব খেলা নিজের মনে খেলতেই থাকে। প্রতি রাতে রাত 2টোর সময় আজও শোনা যায় রাজর্ষিদের বাড়ির ঠাকুরদার ওই ঘড়ির ঢং ঢং শব্দ। শোনা যায় রাজর্ষির মন্ত্র উচ্চারণ। কি তীব্র আকুতি আর কান্না মেশানো সেই মন্ত্রে। প্রতি রাতে প্রাণ ফিরে পায় 417 নম্বর ভুতুরে বাড়িটা। এককালে শৌখিন সাজানো বাড়িটা বিখ্যাত ছিল। ধীরে ধীরে আলো জ্বলে ওঠে, প্রাণ ফিরে পায় ওই বাড়ির সেই বাসিন্দারা, যারা 7 বছর আগে ভয়াবহ পথ দুর্ঘটনায় চলে গিয়েছিলেন না ফেরার দেশে। তারা ফিরে আসেন। আলো ঝলমল করে ওঠে বাড়িতে। প্রতি রাতে রাত 2টোর সময় বারান্দায় দাঁড়িয়ে শুভম তাকিয়ে থাকে সেই অভিশপ্ত বাড়িটার দিকে আর ভাবে, কি ব্যাখ্যা হতে পারে এই ঘটনার? এটা কি ভৌতিক নাকি দৈবিক?
বন্ধু রাজর্ষির এই জীবন কি অভিশপ্ত নাকি আশীর্বাদ ধন্য? শেষ হলো আমাদের আজকের গল্প। কেমন লাগলো গল্পটি জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী আরও একটি রহস্যময় গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।